আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি ইংলিশ গ্রামারের একটি ধারাবাহিক পর্ব আমরা শুরু করেছি টেন্স দিয়ে। টেন্সকে কিভাবে সহজ করে আমরা আলোচনা করব, টেন্সকে চিনব, টেন্সকে ব্যবহার করব। এই ক্লাসের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেন্সকে ভালোভাবে আয়ত্ত করার পূর্ব শর্ত হচ্ছে ভার্ব। আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে। কিভাবে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আইডেন্টিফাই করব, এটা হলো মূল বিষয়। কিভাবে বুঝবো এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এর জন্য আমার ওই যে পূর্বের কথা ভার্বে যেতে হবে। বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়। প্রশ্ন হলো কখন এর যোগ হবে আর কখন ইয়ের যোগ হবে। তাহলে আমাদের বিষয়টা হলো কি, কখন এস আর কখন ইয়েস ব্যবহার হবে। এই সাইনগুলা অর্থাৎ ভার্ব ওয়ার্ডের শেষে যদি এসএইচ, এসএস, সিএইচ, এক্স, জেড, ও এরা যদি থাকে তাহলে এদের সাথে নিঃসন্দেহে ই এস যোগ করতে হবে। এদের সাথে কি যোগ হবে? ই এস যোগ করতে হবে। আর বাকি সর্বক্ষেত্রেই এস যোগ হবে। তবে কিছু ভিন্নতা আছে, যেমন ওয়াই। ওয়াই বাক্যটার আগে যদি ভাওয়েল থাকে এর পরিবর্তে আই হবে, তারপরে ই এস যোগ করতে হবে। আর যদি কনসোনেন্ট থাকে তাহলে শুধু ওয়াইয়ের পরিবর্তন না করে ওয়াইয়ের সাথে এস যোগ করলেই হয়ে যাবে। ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হলে বা যুক্ত থাকলে আমরা বুঝবো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা এগুলো কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরো, হি রিডস আ বুক। ভার্বের শেষে যদি এস বা ইয়েস থাকে, কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে যদি এস বা ইয়েস যোগ থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ধরো, আই ইট রাইস। আমি ভাত খাই। এটা হচ্ছে আমাদের V1। তাহলে মূল ভার্ব নিয়ে অর্থাৎ V1 নিয়ে গঠিত প্রতিটি বাক্যই আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কিছু ব্যবহার আছে। যেমন ধরো, নেগেটিভ করার ক্ষেত্রে এই ভার্বটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে করব? কারণ এখানে তো আমাদের অক্সিলারি ভার্ব নাই। তাহলে খেয়াল করো, এই ভার্বটার প্রেজেন্ট ভার্বটার জন্য আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে যদি কোনো অক্সিলারি ভার্ব উল্লেখ না থাকে তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ডু ভার্ব নিয়ে, ডু, ডিড, ডাস। এখানে এই ডু আর ডাস এই দুটা হলো প্রেজেন্ট ভার্বের অর্থাৎ প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে গণ্য হবে। তাহলে আমি কি বললাম, আমাদের মূল ভার্বের ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ করতে যাই বা প্রশ্নবোধক করতে যাই তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে যে ভার্বগুলো আসবে সেটা হলো ডু আর ডাস। ডিডটা থাকবে পাস্ট টেন্সে। তাহলে এখন এটা যখন আমরা নেগেটিভ করতে যাব তখন আমাকে ডু অথবা ডাস নিতে হবে। তাহলে আমি কখন ডু নিব, কখন ডাস নিব? মূল কথা হলো ইএস থাকলে ওটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, ই বা এস ভার্বের সাথে থাকলে ওটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভাবতো ইএস ওয়ার্ডগুলা ছাড়া, এছাড়া যেগুলা সব মানে ইএস যুক্ত হবে, যে সকল ভার্বের সাথে ইএস যুক্ত হবে তার মানে তার পূর্বে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতে হবে। তাহলে এখন থেকে এখানে আমি যদি নেগেটিভ করতে চাই তাহলে এখানে আমাকে নিতে হবে ডু।
ডোর পরে এটা আমরা নেগেটিভ করতে পারি ডু নট ইট রাইস। হয়ে গেল। এটাকে যদি শর্ট ফর্মে লেখো তাহলে শুধুমাত্র নটকে সংক্ষিপ্ত করলেই হয়ে যাবে। নটকে সংক্ষিপ্ত করে আমরা ডুর সাথে বসাই দেবো। যে কোনো ভার্বের অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ফর্মের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র নটের ওটা চলে যাবে, এখানে অ্যাপোস্ট্রফ এস বসবে, অ্যাপোস্ট্রফ কমা, তারপর আমাদের কী হবে মূল যে অক্সিলারি ভার্বটা আছে তার সাথে যুক্ত হবে। যেমন এখানে ডো, নটকে শর্ট করছি ডোন্ট। আর যদি সিঙ্গুলার হতো এটা, যেমন ধরো হি ইটস রাইস, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইটের সাথে ইটস আসছে। এখন যদি এটাকে তুমি নেগেটিভ করতে যাও তাহলে হবে হি ডাস, হি ডাস, তারপর কি আসবে নট আসবে। এখন এই ইটের সাথে এস থাকবে কি থাকবে না একটু চিন্তা করো। এখানে যখন এস বাই ইএস চলে আসছে তখন আর মূল ভার্বের সাথে এস বাই ইএস এর প্রয়োজন নেই। তাহলে কি হবে এটা ইট রাইস। এটি ছিল আমাদের নেগেটিভ। এটাকে যদি আমরা নেগেটিভিটি ইন্টারগেটিভ করি, এটাকে যদি আমরা নেগেটিভিটি ইন্টারগেটিভ করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে যখন আমাদের অক্সিলারি ভার্ব থাকে আমরা অক্সিলারি ভার্ব নিয়ে যদি ইন্টারগেটিভ করি তাহলে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হয়। তাহলে এখন খেয়াল করো, এই যে এই বাক্যটা আমরা কি করছি এখন নেগেটিভ করছি, তাই তো? এটাকে যদি শুধুমাত্র এই ডোটাকে যদি আমরা সাবজেক্টের সামনে বসায় দিই তাহলে আমাদের কি হয়ে গেল ইন্টারগেটিভ, অর্থাৎ নেগেটিভিটি ইন্টারগেটিভ হয়ে গেল। ঠিক একইভাবে এই ডাসকে যদি আমরা সামনে নিয়ে এসে বসাই দিই তাহলে কি হয়ে গেল নেগেটিভিটি ইন্টারগেটিভ, অর্থাৎ ইন্টারগেটিভ নেগেটিভ হয়ে গেল। ডাস ই নট ইট রাইস, আমি কি ভাত খাই না, সে কি ভাত খায় না, আর এটা কি আমি কি ভাত খাই না। অর্থাৎ আমরা যে কোনো অক্সিলারি ভার্বটাকে সামনে বসাইলে সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে। আর যদি ইন্টারগেটিভের পর নেগেটিভ করতে বলে তাহলে আমরা কি করব, অক্সিলারি ভার্বটাকে সামনে নিব, সাবজেক্টের উপরে নট ব্যবহার করব, মূল ভার্ব প্লাস এক্সটেনশন। এটা ছিল আমাদের। তাহলে কি কি গেল আমাদের? গেল ইউজ অফ প্রেজেন্ট টেন্সের মধ্যে মূল ভার্ব থাকলে কিভাবে আমরা ইন্টারগেটিভ করব, কিভাবে নেগেটিভ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আইডেন্টিফাই করব, অক্সিলারি ভার্বটি আমরা কিভাবে ইন্টারগেটিভ করতে পারবো। এটা আসলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হতে পারে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে এই বাক্যটা দেখো, আই রিড দ্য হোলি কুরআন রেগুলারলি, আই রিড দ্য হোলি কুরআন রেগুলারলি। তো এইখানে এই যে রেগুলার শব্দ, অর্থাৎ যেটা প্রতিদিন হয়ে থাকে, এরকম অভ্যাসগত কারণ যখন নির্দেশ করে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। সব সময়ের জন্য সত্য বা চিরন্তন সত্য কথা যখন আসে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই বাক্যটা চিরন্তন সত্য একটা বাক্য, যে প্রত্যেকদিন সূর্য কি হয় পূবে উদিত হয়। তো এরকম চিরন্তন শব্দ ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তো এই বাক্যগুলো চিরন্তন সত্য, যা কেউ অস্বীকার করতে পারে না, এমন বাক্যগুলো সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। ঐতিহাসিক সত্য কোনো ঘটনা বা ঐতিহাসিক সত্য যখনই বিবৃত হবে তখনই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আমি যদি বলি শাহজাহান তাজমহল হয়তো অনেক আগে সেটা কি করেছিল, সে তৈরি করেছিল, কিন্তু কি শাহজাহান তাজমহল তৈরি করে, এই কথাটা একটা সংলাপের মধ্যে যখন আমরা বলতে যাব তখন এটা তখন বা আমি যখন এখন বিবৃতি করছি বর্তমান সময়, এটা কি চিরন্তন সত্য একটা ঐতিহাসিক ঘটনা, যার কারণে এটা এখনও আমাদের কি প্রেজেন্টে রয়ে গেছে, এটা প্রেজেন্ট মধ্যে গণ্য হবে। নিকটে ভবিষ্যৎ হয়তো একটু পরেই ঘটবে, এমন নিকটে ভবিষ্যৎ যদি কোনো ওয়ার্ড দ্বারা নির্দেশিত হয় তাহলে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আই সেল দ্য বুক টুমরো, যদি আমরা এই কথাটা বলি আই সেল দ্য বুক টুমরো, এইখানে
V1 অবস্থান করতেছে, আর এই টুমরো দ্বারা ভবিষ্যৎকে বুঝাইতেছে। কিন্তু টুমরোটা আমাদের আগামীকাল আমি বই বিক্রি করব। তাহলে আই সেল দ্য বুক টুমরো, আগামীকাল বই বিক্রি করি। এই বিষয়টা খেয়াল করো। আই সেল দ্য বুক টুমরো অর্থাৎ নিকট ভবিষ্যৎ কথাটা বর্তমান ছুঁয়ে যায়, তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যেই গণ্য হবে। এছাড়া আমাদের কিছু বিশেষ সাইন আছে, যে ওয়ার্ডগুলো দেখি আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আসো আমরা কোন ওয়ার্ডগুলো দ্বারা সরাসরি বলতে পারি এরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এরা স্বভাবতই প্রেজেন্ট ইনডিফিনিটের ওয়ার্ড। খেয়াল করে দেখো, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, নাও, এভরি টাইম, এভরি ডে, এভরি উইক, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, অর্ডিনারিলি, ফ্রিকোয়েন্টলি, স্কার্সলি, সেলডম, ওয়ান ফ্রাইডে, ইন সামার, ইটিসি অর্থাৎ ইত্যাদি এই বাক্যগুলো যদি থাকে কোনো বাক্যে, তাহলে নিঃসন্দেহে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ এরা স্বভাবতই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ওয়ার্ড। তোমরা এটা খাতায় নোট করে ফেলো। যেমন আমরা যদি উদাহরণ লিখি, খেয়াল করে দেখো, এই উদাহরণটা দেখো, জেনারেলি, এই শব্দটা এখানে কি আছে, প্রেজেন্ট ফর্মের একটা ওয়ার্ড। তাহলে কি হবে, আই জেনারেলি গো টু প্লে ক্রিকেট। তাহলে এই শব্দগুলোর পরে যখন মূল ভার্ব আসে, আমরা যে শব্দগুলো লিখলাম, অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, অকেশনালি, ফ্রিকোয়েন্টলি, অন ফ্রাইডে, এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, সেই ওয়ার্ডগুলোর পরে যখন মূল ভার্বের 1 নাম্বার রূপ থাকবে, কারণ আমরা জানি এই ওয়ার্ডগুলোর পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ এই ওয়ার্ডগুলো উপস্থিত থাকা অবস্থায় কখনোই মূল ভার্বের অন্য কোনো রূপের পরিবর্তন হবে না। তার মানে এরা সবসময় কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মেই থাকবে। এই বাক্যটা আমাদের কারেক্ট না ইনকারেক্ট? আমরা যদি গ্রামাটিক্যালে দেখি, যে মূল ভার্বের সাথে আইএনজি থাকলে এবং তার পূর্বে অক্সিলারি ভার্ব থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কিছু ওয়ার্ড আছে যারা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। তার মধ্যে আমাদের সি কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, যার কারণে এটা হবে ইনকারেক্ট। তাহলে এটা আমাদের কারেক্ট আনসারটা কী হবে, একটু চিন্তা করো। এটা হবে আই সি আ বার্ড। Known, understand, have, believe, hate, need, hear, love, appear, see, like, seem, smell, want, list, wish, sound, own, be, belong, feel, etc. এই ওয়ার্ডগুলা অর্থাৎ এরা প্রত্যেকটাই ভার্ব। এই ওয়ার্ডগুলোর সাথে কখনো আইএনজি যুগ হয় না, এরা কন্টিনিউয়াস টেন্সের হয় না, বরং এরা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এরা প্রত্যেকটাই কি, এদের সাথে কখনোই আইএনজি যুগ হয় না, তাই এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না, তাই এরা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই ফিল ওয়েল, আই বিলিভ ইউ। তাহলে এখানে কি হবে না, এটা কখনো আইএনজি যুগ হবে না, যেমন আই এম বিলিভিং ইউ হবে না। আমি যদি লিখি আই এম বিলিভিং ইউ, কেমন শোনা যায়? এটা বলতেও তো ভালো লাগে না, তার মানে এটা কখনোই হবে না, কারণ বিলিভ সাথে আইএনজি যুগ হয় না, বিলিভ কখনো কন্টিনিউয়াস ভার্ব নয়, যার কারণে এরা কি হবে না, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে না, এরা স্বভাবতই কি, প্রেজেন্ট ভার্ব। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমরা নতুন অনেক কিছু শিখতে পারলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। টেন্সের ধারাবাহিকভাবে আমরা প্রেজেন্ট টেন্সের এই অংশটা আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বললাম আজকে। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে কথা বলবো। এভাবে আমরা ধারাবাহিকভাবে টেন্সটাকে ভেঙে ভেঙে শিখব, যাতে আমাদের টেন্সের কোনো জটিলতা না থাকে। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করো, অন্যকে জানার সুযোগ করে দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।